তার যে পরিমাণ ব্যর্থতা, তাতে নির্বাচনে এখন পর্যন্ত আমরা এমন কোনো বিশ্রী ঘটনা শুনি নাই যেটা নির্বাচনের জন্য মানে খুব সিরিয়াসলি আমরা পাই নাই। আমরা ইতিমধ্যে 486টা বিশৃঙ্খলার ঘটনা পেয়েছি। তা সেখানে যেখানে 42,000 সেন্টার, সেখানে 486টায় বিশৃঙ্খলা খুব জরুরি, মানে খুব কঠিন কিছু, নর্মাল মানে মানে খুব খারাপ কিছু না, কারণ আমরা অতীতে এটা দেখেছি। আর এই সরকার তো ব্যর্থই। এই সরকারের বেলায় যা হওয়া উচিত ছিল তা হয় নাই। আচ্ছা, কেন হয় নাই সেই প্রশ্নটা আসতে পারে। প্রশাসন কি তাকে কোঅপারেট করতেছে? প্রশাসন যদি কোঅপারেট করতে, তাহলে পিছের 18 মাস ব্যর্থ হলো কেন? পিছের 18 মাস নিন্দা শুনলো কেন? তাহলে প্রশাসনের রোল তাইলে পিছে ছিল কিনা আমি জানি না। আজকে যদি বলা হয় মাঠে সেনাবাহিনী বলেন, আনসার বলেন, সবাই বিশাল রোল প্লে করছে, তাহলে পিছের 18 মাস নিন্দিত হইল কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে? তাহলে পিছে 18 মাস কি কোঅপারেট করেন নাই? আসলে বিষয়টা কি তাই? কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় অন্য একটা জায়গায়। সেটা হইলো এই যে যারা বিশৃঙ্খলা করার ক্ষমতা রাখে, আপনি মনে করেন প্রশাসন বলতে যা বোঝায় সেটা ফ্যাসিজমের পক্ষের, কারণ 16 বছর তারাই ছিল। ইভেন আমরা নানান জায়গায় শুনেছি আব্দুল মোমেন ফরেন মিনিস্টার, উনি 8 মাস পরে দেশ থেকে পালায়ে গেছেন, বলছেন আমি প্রশাসনের সহযোগিতায় বেরিয়ে গেছি। তার মানে ফ্যাসিজমের সাথে প্রশাসনের একটা সম্পর্ক আছে। তাহলে নির্বাচনটা কেন এখন পর্যন্ত আপনি শান্তিপূর্ণ দেখছেন? তাহলে প্রশাসন হয়তো বিবেচনায় নিছে যে সামনে নির্বাচিত হয়ে যারাই আসবে তারা হয়তো প্রশাসনের জন্য হার্মফুল হবে না। প্রশাসনের জন্য হার্মফুল হবে না বললে আপনার কাছে প্রশ্ন আসতে পারে, প্রশাসনের জন্য হার্মফুল হবে কেন? প্রশাসনের জন্য হার্মফুল শেখ হাসিনা ছিল না। আপনারা দেখছেন, মনে হইতো যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল, যে প্রশাসনের 16-17 লক্ষ লোক, এদেরকে মনে হইতো জনগণ, আর আমরা যারা জনগণ ছিলাম তারা ছিল শাসিত হওয়ার জন্য। আপনি যেটি বলতে চাচ্ছেন সেটি নিশ্চয়ই এরকম যে জনবান্ধব প্রশাসন না গড়ে সরকার বান্ধব প্রশাসন, সরকার মাধ্যম, হ্যাঁ, তো প্রশাসন। তা এই প্রশাসন ভাবতেছে যে সামনে নির্বাচনে যারা আসবে তারা হয়তো প্রশাসন বান্ধব সরকার হবে। এক, সে কারণে তারা স্থির। দুই, আপনি আসেন আর একটা জায়গায়, আমরা বরাবরই শুনে আসছি যে ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনের 2টা ধাপ, একটা হলো কারচুপি, একটা হলো ইঞ্জিনিয়ারিং। কারচুপিটা করে দলীয় নেতাকর্মীরা, ওই সিল সাপ্পর মারা, ব্যালট পেপার পুশ করা ইত্যাদি। আর ইঞ্জিনিয়ারিংটা করে প্রশাসন। আমরা হাসিনার বেলায় শুনছি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিজয় লাভ করা। ইঞ্জিনিয়ারিং করে কিনা আমার কাছে জানা নাই, আমার কাছে তথ্য নাই, কিন্তু আমরা এগুলো আপনি তো পরিচিত এই শব্দগুলোর সাথে। তো সেই ইঞ্জিনিয়ারিং বিষয়টা যেহেতু প্রশাসনের থেকে করা হয়, আমরা সেটা জানি না। তবে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বলবো যে বাংলাদেশ গত 16টা বছর নির্মমভাবে সাফার করেছে, এবং এই যে নির্মমভাবে সাফার করেছে জনগণগুলো, এখানে আয়নাঘর, এই আয়নাঘরে যে লোকগুলো ছিল বাংলাদেশের জনগণের অংশ। এখানে বিডিআর হত্যা হয়েছে, 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে, সেটা বাংলাদেশের জনগণ। শাপলা চত্বরে হত্যা হয়েছে, বাংলাদেশের জনগণ। এই যে জায়গাগুলা, তা সত্ত্বেও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে। তাদেরকে আমি অনুরোধ করব, দেশটাকে একটা জায়গায় যেতে দেন। ভোটাভুটি যাই হোক, আমরা ফলাফল মেনে নিব, সবাই মেনে নিবে, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের দিকটায় যায়েন না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যদি শুধু মনে করেন আপনাদের চামড়া বাঁচানোর জন্য, আপনারা ভালো থাকার জন্য সরকার একটা ইঞ্জিনিয়ারিং করে নিবেন, আর শুধু আপনারা ভালো থাকবেন আর আমরা নির্যাতিত হব, মেহরবানি করে এটা করবেন না। এক। দুই, শুধু তাই না, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তাদের স্ত্রী পুত্র আছেন, তারা কিন্তু ভালো থাকেন, তাদের কোনো সমস্যা হয় না। তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের স্বামী কিংবা সন্তান যারা, তার পিতাকে মেহরবানি করজোরে বলবেন, ওরা আমাদের ভাই, ওরা আমাদের চাচা, ওরা আমাদের দেশের লোক। সুতরাং তোমরা ইঞ্জিনিয়ারিং করে কাউকে ক্ষমতায় আইনো না, দেশটাকে একটু ভালোবাসো। এবং এইটা আমি আপনার মাধ্যমে জানাচ্ছি। আপনি যেটি বলছেন সেটি আসলে মানুষের নীতিগত পরিবর্তন, একটা মানুষের, আমি ওই জন্য বলছি আপনারা এখন চেঞ্জ হন। আর কত 16টা বছর আপনারা ইঞ্জিনিয়ারিং করে সরকারকে টিকিয়ে রাখছেন, সুতরাং সামনে এটা কইরেন না। কারণ আপনি যদি কল্পনা করেন 14 সন্তানের মধ্যে আপনার একটা সন্তান মারা গেলে আপনার কেমন লাগতো, আপনার মেয়ের চোখ একটা নষ্ট হয়ে গেছে যাকে বিয়ে দিতে পারবেন না, আপনার কেমন লাগতো। আমি শুধু আজকে এইখানে এই একটা বার্তাই দিতে চাই, ওই বিশেষ করে কর্মকর্তাদের স্ত্রী পুত্র কন্যাগণের কাছে আমার দাবি, আপনারা আপনাদের পিতাকে বা স্বামীকে বলবেন যে আল্লাহর দোহাই লাগে তোমরা ইঞ্জিনিয়ারিং কইরো না। ইঞ্জিনিয়ারিং মেরিটস কি? ইঞ্জিনিয়ারিং মেরিটস আর ডিমেরিটস বলি। ইঞ্জিনিয়ারিং মেরিটস হইল আমলারা ভালো থাকবেন 17 লক্ষ, আর ডিমেরিটস হইল এই আমলারা, মানে এই যদি ইঞ্জিনিয়ারিং করে যাকে ক্ষমতায় নিবে, ক্ষমতায় যাওয়ার পর তাকে টিকিয়ে রাখা একটা প্রশ্ন আসে। টিকিয়ে রাখতে গেলে যদি রাজনৈতিক আন্দোলন আসে, তখন তাকে দমানো হয়। দমায় কেন? তার সার্ভাইভালের জন্য। ওই সরকার থাকলে তার সুবিধা, মেহরবানি করে সেই জায়গাটায় যায়েন না। ইঞ্জিনিয়ারিং করে একটা সরকারে আনবেন,
এবং তাকে টিকিয়ে রাখার জন্য দেশবাসীর প্রতি নির্যাতন করবেন, এখান থেকে দয়া করে সরে আসেন। ফলাফল যাই হোক, ভোট যে বেশি পাবে তারা সরকার গঠন করবে। আর যারা রাজনৈতিক দল তাদেরকেও বলছি, আপনারা এই চিন্তা করেন না, ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা ভাবনা আপনাদের ভিতরে। আপনার বক্তব্য শুনে আসলে আমার ব্যাপারটা এরকম মনে হচ্ছে যে বাংলাদেশবাসী জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান থেকে নতুন একটি বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের সারথি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন এবং তিনিও প্রায় 2.5 বছরের মতো সময় পার করেছেন। এই 2.5 বছরে আসলে সাধারণ মানুষের যে বক্তব্য, সেটার সাথে আপনার অনেকটাই মিলে যায় যে এখানে একটা ব্যর্থতার পরিমাণটা বেশি আসে এবং জন আকাঙ্ক্ষাপূর্ণ ভোট, সেটির সারা দিনের যে চিত্র আমরা দেখেছি। তাহলে কি আমরা গণঅভ্যুত্থান, এমনকি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক যে সংস্কৃতি এবং পরিবর্তনের যে প্রচেষ্টা, ঐক্যমতের যে চেষ্টা, সব কিছু কি তাহলে ব্যর্থতায় পরিণত হয়েছে? আমি আপাতত দৃষ্টিতে অ্যাট এ গ্ল্যান্স যদি বলেন, আমার কাছে তাই মনে হয়। কিন্তু আপনি দেখেন, ভোটের ভিতর থেকে কথায় কথায় রাজনীতিবিদরা বলে জনগণ ভোটের জন্য অস্থির। আমি বারবার বলি, কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগতভাবে টোটাল জনগণকে ক্যাশ করার রাইট নাই। আপনাকে বলতে হবে আমার দলের সম্পৃক্ত যে জনগণ, যে দলের নেতা যখন বলবেন নির্বাচন চাই, কিভাবে জনগণ, কোন জনগণ? আমার দলের সাথে সম্পৃক্ত যে জনগণ, তারা নির্বাচন চায়। আপনি 100 ভাগ লোকের ওপিনিয়ন দিতে পারেন না। এটাকে বলা হয় রাজনীতির নামে ব্ল্যাকমেইলিং। আমি কেন বলছি, জনগণ যদি সবাই জন আকাঙ্ক্ষাই যদি নির্বাচন হইতো, 12টা পর্যন্ত 32% লোকের ভোট কেন? উপচে পড়া ভিড় তো 80% ভোট কাস্ট হয়ে যাওয়ার কথা। তারপরে আপনি নির্বাচন এখনও আপডেট দিচ্ছেন না, সামথিং রং। কেন এত গ্যাপ হবে? আমরা তো টাইম টু টাইম দেখবো ইনক্রিজ হইতেছে। হ্যাঁ, 12টার সময় 32, 13টার সময় 40, মানে 1টার সময় 40, 2টার সময় 60। এইভাবে তো আমাদের দেখার কথা ছিল। তার মানে কি? অ্যাবসলিউটলি দেয়ার ইজ এ ডাউট। আমরা যদি এরপর চট করে শুনি 80%, প্রশ্নটা থেকে যাবে। সেজন্য আমি বলছি, মেহেরবানি করে ইঞ্জিনিয়ারিংয়ের রাস্তায় কেউ যায়েন না। খালি চোখের সামনে কল্পনা করবেন, যে 1400 মারা গেছে তার ভিতরে যে আপনার একটা সন্তান থাকতো কেমন লাগতো, যে মেয়েটা তার চোখ হারাইয়া জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, যে তার স্বামীর ঘর দেখবে না, সেটা যদি আপনার কন্যা হইতে, এই বিবেকটা আপনার একটু পরিবর্তন করেন। আল্লাহর দোহাই, আপনারা ভয় পায়েন না, আপনাদের ভয়ের কিছু নাই। আপনারা যদি ইঞ্জিনিয়ারিং করেন, আল্লাহর তরফ থেকে আবার জাস্টিস আসবে। শেখ হাসিনা কিন্তু পারে নাই থাকতে, এটা মাথায় রাখবেন। দেশটাকে আর আপনারা যে কারণে করেন, যে আমরা গ্লোবাল ভিলেজের একটা অংশ, আমরা আমাদের জিও পলিটিক্স আছে, কিচ্ছু না। জনগণ সাথে থেকে আমরা বুঝাবো, আমরা প্রতিবেশীর সাথে অত্যন্ত মধুর সম্পর্ক কিভাবে রাখতে হয় সেটা আমরা দেখব। প্রতিবেশীরা আমরা বুঝাবো, সবাই মিলে বুঝাবো। না বোঝার কিছু নাই। প্রতিবেশীর সাথে আমার রক্তচক্ষু দেখানোরও প্রয়োজন নাই, তার সাথে আমার মর্যাদার লড়াই করার দরকার নাই। দুটো দেশ আমরা থাকবো একসাথে, কারণ আমরা কথায় কথায় প্রতিবেশীর বিষয়টা আমি বারবার আনি। আমি ব্যক্তিগতভাবে বলি, এই প্রতিবেশী এমন কিছু না, এই প্রতিবেশী ম্যানেজেবল। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা কঠিন কিছু না। আর আপনি যদি জনবিচ্ছিন্ন হয়ে প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে চান, আপনার পরিণতি কিন্তু এই যে পতিত সরকার তার মতো হবে। বাংলাদেশে ওই রকম একটা শক্তিশালী নেত্রী আসে নাই, যার সমস্ত প্রশাসন যার পকেটের মধ্যে ছিল। পকেট তো বলবো না, যেহেতু নেত্রী ছিলেন, তার বেনিটি ব্যাগের মধ্যে ছিল। তা সত্ত্বেও কিন্তু আপনাকে কঠিনভাবে পালাইতে হয়েছে, সেটা মাথায় রাখবেন। আমি শেষে আবারও বলছি, ইঞ্জিনিয়ারিং যারা করেন, তো করেন কি না জানি না, যদি করার প্ল্যান করে থাকেন, মেহেরবানি করে আপনারা এটা করবেন না। এবং পরিবারের প্রতি আমার আবেদন, আপনারা তাদেরকে বুঝান, তাহলে আমরা একটা জায়গায় যেতে পারি। কেননা আপনি যদি লক্ষ্য করে দেখেন কি বার্তা দেয়, মাত্র 32% যদি কাস্ট হয়, তাহলে এখনও তো বার্তা দেয় জনগণ কি তাহলে নির্বাচন চায় না? আপনি তো বারবার জনগণের কথা বলেন। এত জনগণের কথা বললে 12টা পর্যন্ত 32% কেন যাবে? উপচে পড়া ভিড় হবে। খালি আমরা তর্কের খাতিরে বলি 60% হইলেই যথেষ্ট। কেন? কারণটা কি? আপনি ভাবেন না কেন যে 80%, 90%, 100% যাবে? ভাবি না কেন আমরা? এটা হলো আপনারা ক্যাশ করার জন্য। হ্যাঁ, এত পার্সেন্ট হইলে আমরা রাজনীতিতে টিকে গেলাম। এই থিওরিটা চেঞ্জ করতে। দেখুন আবেহানা রাজ্জাকী, আমরা যখন একজন অর্থনীতিবিদের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বর্তমান সরকারের যে অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং বৈদেশিক বিনিয়োগ আনার যে প্রক্রিয়া, সেটি আসলে বাংলাদেশের জন্য পর্যাপ্ত নয় বা সামর্থ্যবান নয়। আমরা যখন আইনশৃঙ্খলা বিশ্লেষকের সাথে বা নিরাপত্তা বিশ্লেষকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে ইন্টারিম গভর্নমেন্টের যে সামর্থ্য, তা এই দেশের মানুষকে সুরক্ষিত রাখার মতো উপযুক্ত নয়। আপনি একজন রাজনীতি বিশ্লেষক, আপনি যেটি বলছেন, সেখানে আমরা আসলে সেই একই ধরনের অনুপযুক্ততার একটা বিষয় পেয়ে যাচ্ছি। তাহলে যে আজকের ত্রয়োদশ নির্বাচনের পরবর্তীতে এবং গণভোটের মধ্য দিয়ে আগামী যে সংবিধান সংস্করণ সহ নতুন যে বাংলাদেশের একটা ধারণা করা হচ্ছে, সেটিও কি আসলে যেই দলই ক্ষমতায় আসুক বা যে সরকারি গঠন হোক, এটি কি আসলে ব্যর্থতার আর এক ধাপের দিকে এগিয়ে যাচ্ছে? এটা আপনি বসে বসে দেখবেন, আমার বলার প্রয়োজন নাই। এই সরকারকে আমরা কি পরিমাণ নিন্দা করছি, তাকে কি রকম অথর্ব বলছি, অযোগ্য বলছি, গালাগালি করছি। উনি নোবেল পেয়েছেন, সেটাকে আমরা টিজিং করেছি, পয়সা দিয়ে নোবেল এনেছেন। বাংলাদেশে বহু পয়সাওয়ালা আছে, নোবেল দিয়ে পয়সা দিয়ে পাওয়া যেতে বহুজনে কিনে আনতেন। তা সত্ত্বেও তার যে মর্যাদা দিচ্ছি, আপনি নির্বাচনটা হোক,
আপনি দেখতে পাবেন যে এই আপনার টেলিভিশনে এসে, এই চ্যানেলে এসে আপনার সরকারের নিন্দা করতে পারেন কি না। আমি বলছি সরকারের নিন্দা করা যে বাধ্যতামূলক তা না, যদি সরকারের কোনো ল্যাকিং দেখেন, কোনো লুপহোল পান খুঁজে, তারপর আপনার নিন্দা করতে পারেন কি না দেখবেন, তো ফলাফলই বলে দিবে, সময়টা বলে দিবে। তখন আমরা যেমন এই সরকারের একটা নিন্দা এমনভাবে করছি, তার 18 মাসের ব্যর্থতা খালি বলছি। উনি তো 18 মাসের কোনো নতুন কিছু করেননি। আমরা ভুলেই গেছি তার আগের যে 15টা বছর ছিল। আমরা কিন্তু এই নির্বাচনের আগ পর্যন্ত আমরা কিন্তু এই সরকারের 18 মাসের নিন্দা করেছি, আমরা কিন্তু পিছের 15 বছরের নিন্দা করিনি। এবং আমি অ্যাডভান্স বলে যাচ্ছি, আবার যিনি নির্বাচিত হয়ে আসবেন, ক্ষমতায় যারা আসবেন, তারা দেখবেন এই সরকারের এই 18 মাসের কি গাফলতি কি করছে, এইগুলার নিন্দা হবে। ওই 15 বছর কিন্তু ডিলিট হয়ে গেছে, এবং ওই 15 বছর যেহেতু ডিলিট হয়ে গেছে, এবং ওই 15 বছরের ব্যাপারে ওই ফেসিজম কনফার্ম যে আমার এটা ডিলিট হয়ে যাবে, নির্বাচিত সরকার যে আসবে সেজন্যই নির্বাচনটা সুন্দর হচ্ছে। ওই যে ডিলিট হয়ে গেছে তার একটা আস্থা, তার একটা বিশ্বাস জমছে ওই সরকারের যে আমার 15 বছরের অপকর্মটা ডিলিট হয়ে যাবে, নির্বাচিত হয়ে যারা আসবে। সে কারণে সমস্ত ডিস্টারবেন্সের ঊর্ধ্বে থেকে একটা নির্বাচন হতে যাচ্ছে। দেখুন, ভোটের প্রচারণার মাঠে আমরা যেটি দেখেছি যে সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিয়েছে, 11 দলীয় জোট এবং বিএনপি সমর্থিত যে জোট, এই জোটের মধ্যে কিন্তু প্রচার প্রচারণার সময় আমরা দেখেছি যে অন্যান্য বছরগুলোর তুলনায় বা বিগত সময়গুলোর তুলনায় লেভেল প্লেইং ফিল্ড নিয়ে খুব একটা অভিযোগ আমরা আসতে দেখিনি, এবং বেশ একটি প্রতিদ্বন্দ্বিতামূলক কিন্তু আমরা ভোটের হাওয়া দেখেছি। এবং দিনের সকালের শুরু থেকে কিন্তু এরকম একটা আবহাওয়ার মধ্য দিয়েই ভোটটি শুরু হয়েছে। তাহলে ভোটের দিন এসে কেন আমাদের এটি মনে করতে হচ্ছে যে একটা সন্দেহপূর্ণ ভোট থেকে যাচ্ছে? আচ্ছা, আপনি আমাকে বলেন, এর আগেও কিন্তু সরকার বদল হয়েছে, সরকার তাড়ায় দেওয়া হয়েছে, এরশাদ সাহেবকে তাড়ায় দেওয়া হয়েছে, পদত্যাগে বাধ্য করা হয়েছে। তারপরে যে নির্বাচনটা হয়েছিল, ওই পদত্যাগ করার পর কারা চলে গেছিল? শুধুমাত্র কিন্তু সরকার, মানে মন্ত্রী পরিষদ সহ সরকার। তারপরে যখন আমরা 96-এর তত্ত্বাবধায়ক সরকার আসলো, তারপরে যখন 111 আসলো, সেখানে শুধু সরকার চলে গেল, সরকারের মন্ত্রী পরিষদ সহ। বাকি সব তো ঠিক ছিল, পুলিশ প্রশাসন, আমলা প্রশাসন, বিচার বিভাগ সব কিন্তু ঠিক ছিল, শুধু সরকার চলে গেছে। কিন্তু এবারের নির্বাচনের আগে কী হলো? 1400 লোক মারা গেল, 30,000 লোক আহত হইল, বায়তুল মালের খতিব পালায় গেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেল, বিচারপতিরা পালায় গেল, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল। সংস্কারের নামে 8 মাস পার করলাম, সংস্কার হয় নাই, গণভোট পাশ করলে হবে। সেই অবস্থায় আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি এবং নির্বাচনটা ভালো হচ্ছে কেন? এটার মানে হচ্ছে যে সরকারটাকে আমাদের তাড়ানোটা জরুরি। সরকারটাকে তাড়ানোর জন্য যারা ঐক্যমত্য হইছেন, তারা হইল বাংলাদেশের মনে করেন নিয়ন্ত্রক। এই নিয়ন্ত্রক আসলে কারা হতে পারে? আপনি এই নিয়ন্ত্রক যদি বলেন যে আগের সরকার ছিল প্রশাসনের সরকার, তাহলে এই সরকার প্রশাসনের সরকার হয় নাই। তাহলে কি জনগণের সরকার হয়েছে? জনগণের সরকার হয়েছে বলে 32% লোক মাত্র ভোট দিয়েছে, বাকিরা কোথায়? তাহলে সরকারটা মূলত কাদের? কথা তো সেখানেই। সেই প্রশ্নটি আপনার কাছে আমি রেখেছি। তাহলে কি হচ্ছে যে রাজনীতিবিদরা যে বলেন 100 ভাগ তো রিপ্রেজেন্ট করেন না, মাত্র 32%। এর ভিতরে কিন্তু দলীয় ভোটও আছে, দলের ভোট তো দলকে দিবেই, দলের ভোট তো দলকে দিবেই। তাহলে আপনি দেখেন, দলের ভোট যদি বলেন, আমরা জানি বিএনপির 35% আছে, অতীত রেকর্ড। ঠিক আছে, জামাতের আছে 7-8%, বাড়ছে 10%, 45। তারপরে ধরেন অন্যান্য যত দল আছে সবাই মিলে যদি আরও 10% দিই, তাহলে 55। সেই 55% ভোটও তো কাস্ট হয়নি, 55% ভোটও তো কাস্ট হয়নি 12টা পর্যন্ত। কেন হয়নি? এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের? এটার মানে হচ্ছে আমরা এই ফলাফল, মানে এই এখন পর্যন্ত কাস্টিংয়ের কথা বলছি, এতে বলে দেয় যে অনীহা, ভোটে যাচ্ছি না, ভোট দিতে যায় নাই। আর ভাই অনীহাটা আসলে কেন মনে হয়? এটার মানে হচ্ছে যে আপনি যদি ধরেন একটা দলের আইডিওলজি দেখলেন একরকম, একটা চট করে ইউটার্ন নিয়ে নিল। মনে করেন আমি একটা দল করেছি, সেই দলটার কিছু আইডিওলজি আছে, সেই আইডিওলজি নিয়ে মনে করেন আমি মোটামুটি 40 বছর রাজনীতি করলাম, তাহলে 40 বছরে তো আমার কিছু লোক হয়েছে কি না? হয়েছে। এখন চট করে যদি আমি এটা রিভার্স হয়ে যাই, আমি পার্টির লোক চিফ হিসাবে রিভার্স হয়ে গেলে আমার যত ফলোয়ার্স আছে সবাই কি সব মানবে? অনেকেই ঘুরে যাবে। তো অনেকেই ঘুরে গেলে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে মিডিয়া 16 বছর যাদেরকে কাভারেজ দেয় নাই, 16 বছর পর এমনভাবে কাভারেজ দিচ্ছে যে মনে হয় ওই যে পিসের সরকার 16 বছর যাকে কাভারেজ দিত সে বাংলাদেশে কখনোই ছিল না, এইরকম মনে হয়। এই রিভার্স হওয়ায় তার নিজের ভিতরেও তো মতবিরোধ হতে পারে, সেটা আমরা জানি না। নয় এত পার্সেন্টেজ এত কম কেন? এখন আমাদের রেজাল্ট শুনি 80% কাস্ট হয়েছে, আমি তো ভাই
ভাই অ্যাটলিস্ট যাই হোক না কেন আমার তো আস্থা থাকবে না। তা নাহলে 12টার পর থেকে 1 ঘন্টা পর আমরা আপডেট জানলাম না কেন? আপনিও তো চ্যানেল হিসাবে বারবার রিপোর্টিং করতেছেন, 1 ঘন্টা 2 ঘন্টা পর আপনারা স্পেশাল টক শো করতেছেন। ইউ আর ফেইলিউর, ইউ আর ফেইল্ড যে আপনি আপডেট দিতে পারতেছেন না। আপডেটটা দেওয়ার কথা না? আমরা গণতন্ত্রে ফিরে যাচ্ছি, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে যাচ্ছি, তাহলে আপনি আপডেট পেতে এত দেরি হচ্ছে কেন?